আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভার্স লার্নিং। আমরা আজকে আলোচনা করব 2 নম্বর চ্যাপ্টার নিয়ে, পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা আর ইংলিশ নাম কি আমরা এখান থেকে একটু দেখি। স্টেটস অফ ম্যাটার। ম্যাটার মানে কি? পদার্থ। স্টেট মানে কি? অবস্থা। তো চলো, অধ্যায়টি শুরু করার আগে আমরা দেখি আমাদের বইয়ের শুরুতে কি আছে। দেখো, বইয়ের শুরুতে আছে কি? একটা গ্লাস আছে, গ্লাসের ভিতর পানি দেওয়া আছে, আর আশেপাশে কি আছে? বরফ। এটা দ্বারা তোমাদের বুঝিয়েছে যে আমরা যে পানি খাই, পানি যখন কঠিন অবস্থায় থাকে সেটা থাকে বরফ, আর যখন তরল অবস্থায় থাকে তখন আমরা এটাকে পানি বলি। মানে এটা আর কি বোঝাতে চেয়েছে যে একটা পদার্থ কেমন ভাবে থাকতে পারে সেটা। তো এই যে পদার্থ নিয়ে যে আমরা আলোচনা করব এখন, পদার্থের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেটা না থাকলে একটা জিনিস পদার্থ হতে পারে না। মনে করো তোমার কাছে যে কলম আছে, কলম কিন্তু একটা পদার্থ। কেন পদার্থ? কারণ কলমের ভর আছে এবং এরা স্থান দখল করে, এই কারণে এরা কি? পদার্থ। অর্থাৎ আমি কি বলতে পারি? পদার্থের বিশেষ বৈশিষ্ট্য কি? এগুলোর ভর আছে এবং এরা স্থান দখল করে। এখন এই যে পদার্থ, পদার্থ কিন্তু তিনটা অবস্থায় থাকতে পারে। কয়টা অবস্থা? তিনটা অবস্থায়। সেগুলো কি? কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। এখন তোমাকে যদি কঠিন পদার্থের কিছু এক্সাম্পল দিতে বলি, কঠিন পদার্থের এক্সাম্পল কি হতে পারে? বই অথবা কাঠ হতে পারে, ইট হতে পারে। তরল পদার্থ কি? তেল, পানি, তাই না? আর গ্যাসীয় পদার্থ কি হতে পারে? মনে করো জলীয় বাষ্প, অক্সিজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। এগুলো কি? গ্যাসীয় পদার্থ। মানে পদার্থ কোন অবস্থা, কয় অবস্থায় থাকতে পারে? আমরা কি বললাম? 3 অবস্থায় থাকতে পারে। এটা সবাই আমরা আশা করি ছোটবেলা থেকে জানি। তো এই যে এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এগুলো কিন্তু আমাদের একটু আগে থেকে যদি আমরা জেনে রাখি যে একটা অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো, তাহলে আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়। দেখো, এই অধ্যায় শেষে জানতে পারবো কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো। এখন ভৌত অবস্থা কি বলতে কি বোঝায়? যে ভৌত বলতে মানে আমরা সাধারণভাবে বাহ্যিক যে জিনিসগুলো দেখতে পারি সেগুলো কি? ভৌত অবস্থা। তারপরে কি? কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ ব্যাখ্যা করতে পারবো। হয়তোবা তোমাদের কাছে ব্যাপন এবং এই নিঃসরণ কথাটা নতুন লাগতে পারে, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখো, পদার্থের ভৌত অবস্থা এবং তাপের মধ্যে সম্পর্ক ব্যবস্থা করতে মানে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। মানে তাপের সাথে একটা পদার্থের অবস্থা কিভাবে চেঞ্জ হতে পারে সেটা। মনে করো তুমি যদি বরফকে তাপ দাও, বরফকে তাপ দিলে কি হবে? ঠিক আছে, সেটা কি হবে? পানি হবে। এবার তুমি যদি পানিকে তাপ দাও, সেটা কি হবে? বাষ্পে পরিণত হবে। আমরা এইগুলোর ভিতর যে রিলেশন আছে সবগুলোই জানতে পারবো। তারপর কি? একটা পদার্থের গলন, ঊর্ধ্বপাতন, তারপর তরল পদার্থের যে স্ফুটন আছে, মানে কি যে তাপমাত্রায় আর কি কোনো কিছু ফুটতে শুরু করে, সেটা কি বলে? স্ফুটন। আমরা সবগুলো সম্পর্কে জানতে পারবো। তো এখানে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিরেক্ট আমাদের যে পড়ালেখা সেখানে চলে যাই। 2.1-এ। এখন 2.1-এ মেইনলি আলোচনা করা হয়েছে পদার্থ এবং পদার্থের অবস্থা নিয়ে। এখন পদার্থের অবস্থা কয় প্রকার হতে পারে? তিনটা। তিনটা স্টেট আমরা সবাই জানি, তাই তো? এখন দেখো, কি কি হতে পারে? কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। এখানে ডিটেলস যে আলোচনা আছে আমরা সেটা দেখবো। আচ্ছা দেখো, এখন কি আছে? ফার্স্ট অফ অল, পদার্থ জিনিসটা কি? পদার্থ হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে কি বলে? পদার্থ বলে। ঠিক আছে? কারণ কি? একটা জিনিসের অবশ্যই ভর থাকা লাগবে এবং জায়গা দখল করা লাগবে, এই দুইটা বৈশিষ্ট্য মাস্ট থাকা লাগবে। তারপরে কি দেখো, কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। মানে কি? এই যে কক্ষ তাপমাত্রা মানে সাধারণ যে তাপমাত্রা, মনে করো তোমার ঘরের বিষয়টা চিন্তা করো। ঘরের দরজা আছে না? দরজাটা কি? কঠিন পদার্থ। তারপর কি? হয়তো বা পানি আছে, পানিটা কি? তরল অবস্থায় থাকতে পারে। তারপরে কি? এই যে তুমি যে নিঃশ্বাস ছাড়তেছো সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। এটা কি? গ্যাসীয়। মানে কক্ষ তাপমাত্রা বিভিন্ন রকম থাকতে পারে। দেখো এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কি? গ্যাসীয় অবস্থায়। তারপর কি? মার্বেল ইত্যাদি কি? কঠিন অবস্থায়। পানি, তেল, এগুলো তরল অবস্থায়। এগুলো আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। মানে কি? এই যে দেখো, তুমি যদি পানির কথা চিন্তা করো, আমি আগেই বললাম, কারণ কি? পানিকে যদি কম তাপমাত্রা দেওয়া হয় তখন সেটা বরফে পরিণত, আবার বেশি তাপমাত্রা দিলে কি? সেটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। এইগুলো আর কি আমরা জানি তো, তাই না? এবার দেখো, এখানে তোমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্ন কি? দেখো, তাপমাত্রা পরিবর্তন করা হলে একই পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। উদাহরণ দাও। এখন উদাহরণ কি দিতে পারো? পানির উদাহরণ দিতে পারো। কিভাবে? পানিকে তাপমাত্রা প্রদান করা হলে সেটি কি হবে? সেটি দেখো, পানিকে তাপমাত্রা প্রদান করা হলে তোমরা এভাবে লিখবা। উদাহরণ হচ্ছে পানি, কারণ পানিকে তাপমাত্রা প্রদান করা হলে সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। আবার কি? এখান থেকে তাপমাত্রা হ্রাস করা হলে সেটা বরফে পরিণত হবে। ঠিক আছে? এইভাবে তোমরা সংক্ষেপে বুঝিয়ে লিখতে পারো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তারপরে কঠিন পদার্থ। এখন কঠিন পদার্থ কি? কঠিন পদার্থ ইংলিশ কি? সলিড, লিকুইডস। তরল পদার্থ লিকুইডস। তারপরে কি? গ্যাসীয় পদার্থ হচ্ছে গ্যাস। এগুলো তোমরা যদি ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যদিও তোমরা ইংলিশ ভার্সনে না, তারপরেও অনেক ক্ষেত্রে হেল্প করবে তোমরা যদি এগুলো জানো। তো এক্ষেত্রে দেখো, কঠিন পদার্থের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। ফার্স্ট অফ অল, এদের কি থাকে? দেখো, নির্দিষ্ট ভর থাকে। ভর থাকে। তারপর কি? এদের আকার থাকে। তারপর কি? আর নির্দিষ্ট আয়তনও থাকে। মনে করো কঠিন পদার্থের আকার কেমন হতে পারে? একটা ইটের কথা চিন্তা করো। ইটের আকার এমন হতে পারে না? এটা কি একটা ইট না? ইটের কিন্তু নির্দিষ্ট একটা আকার আছে, সাথে কি? আয়তন আছে, মানে এইটুকু জায়গা নিয়ে এটা অবস্থান করতেছে।
ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, যে পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে তাদের কি বলে, কঠিন পদার্থ। এবার দেখো, সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আণবিক একটা আকর্ষণ বল থাকে, ঠিক আছে? সেটা কি বলে দেখো, আন্তঃকণা আকর্ষণ বল। এখন এই যে আমাদের যে তিন রকম পদার্থ আছে, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, এদের ভিতরে এই আন্তঃকণা আকর্ষণ বলের কারণে এই মানে একটা অবস্থার বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়। যখন তোমার এই যে পদার্থগুলো, এই যে ইট গঠন হয় না, ইটে কিন্তু অসংখ্য এরকম ছোট ছোট কণা নিয়ে গঠিত হয়, কিন্তু যখন এরা খুব কাছে এরকম অবস্থান করে এদের ভিতর আন্তঃকণা আকর্ষণ বলটা খুব বেশি থাকে, বুঝছো? এই কারণে এরা কঠিন পদার্থ। তার মানে আমরা কি বলতে পারি, কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। কারণ কি, এরা একে অপরের সাথে লেগে থাকে, এই কারণে কি কি বলতে পারে, আন্তঃকণা আকর্ষণটা বেশি। তারপরে দেখো, এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কেন আকার হয়? কারণ আন্তঃকণা আকর্ষণ বেশি, এটা। তারপর দেখো, কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। মনে করো তুমি এই যে ইটের উপর যদি চাপ দাও, মানে তুমি জেনারেলি চাপ দাও তুমি, সেক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু এটা খুব বেশি সংকুচিত হবে না। তারপর দেখো, তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। মনে করো তুমি যদি ইটকে তাপ দাও, তো আমি বারবার ইটের কথা বলতেছি যে মানে তোমাদের যাতে মনে থাকতে সুবিধা হয়, ঠিক আছে? দেখো, তোমরা সবাই চিনো ইটটাকে। তুমি যদি ইটকে তাপ দাও, সেক্ষেত্রে কি হয় দেখো, ইট হয়তো বা হালকা তোমার মানে প্রসারিত হতে পারে, কারণ কি? তাপ দিলে কঠিন পদার্থ একটু আয়তনটা বৃদ্ধি পায়, ঠিক আছে, কিন্তু সেটা খুবই কম পরিমাণ, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তুমি যদি একটা ইটকে চুলার ভিতর দাও, সেক্ষেত্রে দেখা যাবে এই যে ইট, এটা কিন্তু প্রসারিত হচ্ছে, মানে এদের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এত কম হচ্ছে যার কারণে আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, দেখো, কারণ কি, কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না। মানে কণাগুলো যদি এইখানেই থাকে, মানে এরকম যদি থাকে, এরা কখনো এইখানে যাবে না, মানে এইখানে এরা লেগে থাকবে, এখানে এরা স্থান ত্যাগ করতে পারে না। দেখো, তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার কঠিন পদার্থ নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা জাস্ট বেসিক টুকু জানো যে নির্দিষ্ট ভর থাকে, আকার থাকে এবং নির্দিষ্ট আয়তন থাকে, এবং কি এদের ভিতরে আন্তঃকণ আকর্ষণ বল সবচেয়ে বেশি। তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে কি, কোন পদার্থের ভিতর আন্তঃকণ আকর্ষণ বল সবচেয়ে বেশি? তোমরা উত্তর কি দিবা, কঠিন পদার্থ। তারপরে আসি আমরা 2.1.2, তরল পদার্থ অর্থাৎ লিকুইড। এখন এখানে দেখো, লিকুইডের একটা বৈশিষ্ট্য কি, এদের নির্দিষ্ট ভর আছে এবং আয়তন আছে, কিন্তু কোনো প্রকার আকার নেই, এইটা একটু মনে রাখবা। কঠিন পদার্থের আকার ছিল, বাট এদের কোনো আকার নেই। এবার দেখো, কারণ কি, তরল পদার্থে তুমি যে পাত্রেই রাখো, মনে করো একটা এই যে বোতলে রাখতেছো, এটা কি বোতলের মতো আকৃতি ধারণ করে। তুমি যদি একটা হাঁড়িতে রাখো, হাঁড়ির মতো আকৃতি ধারণ করতেছে। একটা গ্লাসে রাখলে কি, গ্লাসের মতো আকৃতি ধারণ করতেছে। অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো আকার নেই। এইবার এখানে কথা হচ্ছে, তরল পদার্থে যে কণাগুলো আছে, এগুলো কি কঠিন পদার্থের চেয়ে তুলনামূলক বেশি দূরত্বে থাকে। মনে করো কঠিন পদার্থ যদি এরকম একদম পাশাপাশি থাকতো, কিন্তু তরল পদার্থে দেখা যায় সেগুলো এরকম দূরে দূরে অবস্থান করে, যার কারণে কি হয়, এরা কঠিন পদার্থের চেয়ে মানে আন্তঃকণ আকর্ষণ বলটা একটু কম থাকে। এবার দেখো, তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না, তবে তাপ প্রয়োগ করলে এদের আয়তন বৃদ্ধি পায়। আয়তন জিনিসটা কি দেখো, তুমি মনে করো কি করতেছো, একটা এক গ্লাস পানি, একে যখন তাপ দিচ্ছ নিচে থেকে, তাপ দিলে কি হয়? এরা উড়ে যায় না বাষ্পে? এই বাষ্পে যখন উড়ে যায়, আগে এতটুক জায়গায় ছিল, এখন বাষ্পে উড়ে গেলে কি আরো বেশি জায়গা জুড়ে অবস্থান করতেছে না? এই কারণে কি, তাপ প্রয়োগ করলে এই তরল পদার্থের আয়তনটা বৃদ্ধি পায়। এবার দেখো, এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। মানে এই যে কঠিন পদার্থ কি হতো, আয়তনটা বৃদ্ধি হচ্ছে, আমরা কিন্তু টের পেতাম না, কিন্তু তরল পদার্থের যে আয়তন বৃদ্ধির পরিমাণ, এটা কঠিন পদার্থের চেয়ে বেশি। দেখো, এবার দেখো, একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা একটু শেখার চেষ্টা করি, কেন তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের চেয়ে একটু দূরে অবস্থান করে? কারণ কি, এদের ভিতর যে এই আণবিক যে আকর্ষণ বল, সেটা কম থাকার কারণে কি এরা দূরে অবস্থান করে, এটা হচ্ছে বিষয়। দেখো, তারপরে কি আছে, 2.1.3, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। ইংলিশটা কি, গ্যাস। আমরা সবাই জানি, গ্যাসের সাথে সবাই কিন্তু আমরা পরিচিত। গ্যাসের কিন্তু ভর আছে, ঠিক আছে, এটা সবাই জানি। একটা ফুটবল, তোমাদের 4 অথবা 5 এর বইয়ে ফুটবলের এক্সাম্পল দিয়েছিল। মনে করো একটা চুপসান একটা ফুটবলের ওজন যদি 10 গ্রাম হয়, তুমি যদি এটাকে পুরো বড় করো, সেখানে দেখা যায় ওজনটা 11 গ্রাম হবে, এরকম সামথিং কিছু একটা হবে। অর্থাৎ এখান থেকে কি বলতে পারি, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই। কারণ কি, তুমি গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার দিতে পারবা? পারবা না। কিন্তু আয়তন জিনিসটা কি, মনে করো এটার অবস্থান হতে পারে পুরো পৃথিবী জুড়ে, কিন্তু গ্যাসীয় পদার্থের অবস্থান, ঠিক আছে, অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট আয়তন নেই। এবার দেখো, যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখতে পাত্রটির ধারক পাত্রে পুরো আয়তন দখল করে। মনে করো তুমি একটা আহ পাত্রে রাখতেছো, এদের আয়তনটা কি পুরো, এই যে কি হয়, পুরো বয়মটা জুড়েই থাকে। যদি একটা বোতলে রাখো তুমি, বোতলে যদি গ্যাস রাখো, এটা আয়তন কতটুকু দখল করে?
পুরো এই বোতলটা ধরেই। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তারপর দেখো, গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে বেশি দূরে অবস্থান করে। আগে কঠিন পদার্থ ছিল একদম কাছে কাছে, তরল পদার্থটা কি একটু দূরে দূরে, তারপর কি গ্যাসীয় পদার্থ আরো দূরে দূরে অবস্থান করে। তাই এদের আন্তঃকোণ আকর্ষণ বল খুবই কম হয়, কারণ কি এরা দূরে থাকে, তাই এই কারণে। দেখো, চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন কমে যায়। মানে কি, তুমি মনে করো একটা বেলুন, একটা একটা বেলুনের ভিতর তো গ্যাস থাকে, একে যখন এরকম প্রেস করবা, চাপ দিবা, তখন কি এটা ছোট হয়ে যায় না, আর ছোট হয়ে যায় না, এরকম ছোট হয়ে যায় না, যার কারণে কি হয়, এদের আয়তনটা কমে যায়। আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। এই যে, আচ্ছা, যখন একটা বেলুনকে তাপ দেওয়া হয় তখন কি বেলুনটা কিন্তু ফেটে যায়, কারণ কি এদের ভিতর যে আয়তন, এই আয়তনটার কারণে কি হয়, আয়তনটা বেড়ে যাচ্ছে, যার কারণে কি হয়, এটা ফেটে যায়। এটা হচ্ছে তোমার কি ছিল 2.1। আমরা এবার এখন আলোচনা করব 2.2, কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকলস। এখন এই যে নামটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমরা এত সময় যা শিখলাম তাই নিয়ে আলোচনা করেছি। দেখো, আমরা এত সময় কি শিখলাম, প্রত্যেকটা পদার্থের কি থাকে, আন্তঃকোণ আকর্ষণ বল থাকে, অথবা আন্তঃকোণ আকর্ষণ শক্তি থাকে, নিজেদের ভিতর যে আকর্ষণ বলগুলো থাকে। এই যে এই আন্তঃকোণ আকর্ষণ শক্তিগুলো দিয়ে যে কঠিন তরল বা মানে গ্যাসীয় অবস্থা যে ব্যাখ্যা করতে পারি আমরা, এটাকে বলে কণার গতিতত্ত্ব। তো চলো আমরা ডিটেলস একটু আলোচনা করি। এখানে কি বলা হচ্ছে দেখো, তোমরা এইখান থেকে এটুকু লিখবা। এখান থেকে যদি বলা হয় কণার গতিতত্ত্ব কি, তোমরা লিখবা কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কি বলে, কণার গতিতত্ত্ব। এখানে মেইনলি কি লাগতেছে তোমার, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি। ঠিক আছে, এবার দেখো, ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে আমাদের আমাদের দেহগুলো কি দিয়ে, অসংখ্য কোষ দিয়ে গঠিত না? ঠিক সেম ভাবে এই যে পদার্থগুলো আছে, পদার্থগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। আর এই কণাগুলো কি থাকে, একে অপরকে কিন্তু আকর্ষণ করে। এই কণাগুলো কি একে অপরের সাথে আকর্ষণ করে বলে করে বলে কি আমরা কিন্তু একটা সুন্দর একটা শেপ দেখতে পারি। এই যে আকর্ষণ করে, যাকে কি বলা হয়, আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। ঠিক আছে, এখন এই এই কণাগুলোর কিন্তু গতিশক্তি রয়েছে, মানে এটা নিজেদের ভিতর কিন্তু অনেক রকম শক্তি আছে, যার ভিতরে অন্যতম কি গতিশক্তি। এই গতিশক্তিও আছে। ঠিক আছে, এবার দেখো, তোমরা সংজ্ঞাটা মুখস্থ করবে এখানে যেটা দাগিয়ে দিলাম আমি। তারপর দেখো, যখন কোনো পদার্থের আন্তঃকোণ আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, মানে নিজেদের ভিতরে আকর্ষণ শক্তিটা অনেক বেশি আছে, মানে বন্ডিংটা ভালো ভালো আছে, তখন কি হয় দেখো, এরা খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। মনে করো একটা রুমে 20টা 20 জন মানুষ আছে, এরা একে অপরের সাথে খুব লেগে আছে, মানে এত বেশি আকর্ষণ মনে করো লেগে আছে একে অপরের সাথে, আর কোথাও অবস্থান করতে পারতেছে না। তখন এরা কি একটা সলিড আকৃতির, মনে করো কেউ এদের ভিতর থেকে ছিটকে যেতে পারতেছে না। তার মানে কি এরা একটা কঠিন অবস্থায় আছে, বুঝছো? মানে একজন যে মাঝখান থেকে একজন যে বের হবে সেটা তো পারতেছে না, তার মানে কি একটা কঠিন একটা অবস্থায় আছে, যার কারণে আমরা কি বলতে পারি, যখন খুব কাছাকাছি অবস্থান করবে, এরা কি নিজেদের অবস্থান পরিবর্তন করে না, যার কারণে এরা কি কঠিন পদার্থ, কঠিন অবস্থায় থাকে। যেমন দেখো, তোমার চিত্র আছে এখানে, চিত্রে কি, এটা বক্সের ভিতরে একটা ইট রাখা আছে, মনে করো এটা ইট, ইট রাখা আছে। দেখো একে অপরের সাথে এত বেশি, এদের ভিতর যে কণাগুলো আছে এত বেশি আকর্ষণ করে আছে যে এরা নড়তেই পারতেছে না, যার কারণে কি এরা এইখানেই কিন্তু সারা জীবন স্থির থাকবে। অর্থাৎ এটা কি একটা কঠিন পদার্থ। এখন দেখো, কঠিন পদার্থে যদি তুমি তাপ দাও, মনে করো এই পদার্থে তাপ দিলে কি হয়, এরা তাপ শক্তি গ্রহণ করে, ফার্স্ট অফ অল গ্রহণ করে এরা কিন্তু নিজেদের ভিতর কাঁপাকাঁপি শুরু করে। মনে করো এক রুমে আছে কি 20 জনের মতো, আমি যে এক্সাম্পল দিলাম, তুমি এখানে কি করলে, হঠাৎ করে কি করলে, আগুন ধরাই দিল রুমের ভিতর, তখন কি হয়, এরা একে অপরকে ছেড়ে যেতে চায় না। এখন ছেড়ে যেতে চায়, তখন কি হয়, কে বাঁচলো কে মরলো এটা কিন্তু কেউ দেখতে চায় না। তখন কি হয়, এদের ভিতরে যে আন্তঃকোণ আকর্ষণ শক্তি না, এটা কিন্তু কমে যায়, এবং কি হয়, কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। মানে মানুষজন কি করবে, দৌড়াতে শুরু করবে না। তার মানে কি, এই যে দৌড়ানো শুরু করা জিনিসটাকেই বলা হয় তোমার এই যে গতিশক্তি প্রাপ্ত হয়। ঠিক আছে, তখন কি হয় দেখো, পদার্থের এই অবস্থা কি বলে, তরল অবস্থা। মানে কি, যখন এই যে কঠিন পদার্থ তাপ দিচ্ছ, জাস্ট কি হচ্ছে এখানে, আন্তঃকোণ আকর্ষণটা কমে যায়, এই যে পুরো রুমে ছড়িয়ে পড়তেছে, আগে ছিল এইটুকু জায়গা, এখন কি পুরো রুমে ছড়িয়ে পড়তেছে, তখন কি হচ্ছে, এটা তরল পদার্থে আছে। তারপর দেখো, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলে নির্দিষ্ট আকার থাকে না, এটা আমরা সবাই জানি, কারণ কি তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করবে। তারপরে কি দেখো, তরল পদার্থকে যদি তুমি তাপ দাও, তখন কি হবে দেখো, এদের ভিতর যে কণাগুলো আছে, তখন কি হবে, তখন হচ্ছে এরা পুরো যে এরিয়াটা আছে, মনে করো যে বক্সের ভিতর যেখানে সেখানে লেগে থাকবে। মনে করো আগুনটা বেশি পরিমাণ লাগাই দিলে, তখন কি হবে, এক একজন জানলা দিয়ে বেরোতে চাবে, তারপরে কি যে কোনো জানালা দিয়ে বেরোতে চাবে, দরজা দিয়ে বেরোতে চাইবে। এখানে জিনিসটা কিন্তু সেম ভাবে আছে, দেখো। তার মানে আমরা কি বলতে পারি, যখন তুমি তরল অবস্থায় বেশি তাপ দিবা, তখন কি হবে, তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকবে, মানে আরো বেশি, মানে গতিশক্তিটা বৃদ্ধি হবে। এবং এই যে
গতিশক্তিটা এত বেড়ে যাবে যে যার কারণে আন্তঃকোণ আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকবে, মানে যে যার মতো বাঁচতে চাইবে। এটা কি বলে? গ্যাসীয় অবস্থা বলে। এখন দেখো, গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো আয়তন থাকে না, এটা আমরা সবাই জানি। কারণ কি, একে যে পাত্রে রাখা হবে সেই কণাগুলো সেই আয়তনেই ছোটাছুটি করতে থাকবে, মানে কি এটা নির্দিষ্ট কোনো আয়তন নেই। ঠিক আছে, এর জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই, এটা হচ্ছে বিষয়। আমি তোমাদের একটি বাস্তব উদাহরণ দিলাম যাতে তোমাদের মনে থাকে বিষয়টা। ঠিক আছে, এটা জাস্ট ফানি ফান হিসেবে বললাম তোমাদের। এখন দেখো, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, এতে পরিমাণ যাই হোক না কেন। মনে করো তুমি 1 লিটারে একটা পাত্রে রাখলে গ্যাস 5 গ্রাম মানে 5 মিলিগ্রাম, 5 মিলিলিটার গ্যাস রাখলে এটা কি করবে? 1 লিটারের পাত্র জুড়েই থাকবে। 10 মিলিগ্রাম রাখলে ঠিক সেম এই 1 লিটার পাত্রেই থাকবে, এটা কোনো ফ্যাক্ট না। মানে তুমি যে পাত্রেই রাখবা সেই পাত্রেই মানে পুরোটা জুড়ে আর কি দখল করে থাকবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তার মানে কি বলতে পারি আমরা? গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরো তাপ দেয় তখন কি হয়? কণাগুলো আরো বেশি ছুটতে থাকবে। মানে তুমি যত বেশি তাপ দেবা তত বেশি ছুটতে, মানে কণাগুলো নিজেদের ভিতর আর কি গতিশক্তি বেশি প্রাপ্ত হবে এবং কি আন্তঃকোণ আকর্ষণ কমে যাবে, এটা হচ্ছে বিষয়। এটা ছিল। আচ্ছা, তারপর আসি আমরা 2.3, যার নাম কি ব্যাপন। ব্যাপনের সাথে তোমরা হয়তো বা সবাই পরিচিত আছে, মানে রিয়েল লাইফের সাথে তোমরা সংজ্ঞা পড়ছো কিনা আমার জানা নেই, হয়তো বা ফার্স্ট টাইম দেখতেছো। দেখো, ডিফিউশন। এখন আমি তোমাদের আগে একটা উদাহরণ দিয়ে দেখাই যে ব্যাপন জিনিসটা কি। মনে করো কিছুদিন পর কাঁঠাল আসবে, তো গ্রীষ্মকালে তো অবশ্যই কাঁঠাল আসবে। রুমের এক কোণে যদি তুমি কাঁঠাল রাখো, দেখা যায় কি পুরো ঘর জুড়ে কিন্তু কাঁঠালের যে সুগন্ধ আছে এটা কিন্তু ছড়িয়ে যায়। তারপরে কি, অনেকে তোমাদের যে রেফ্রিজারেটর বা ফ্রিজ আছে ওইখানে যদি তুমি মরিচ রাখো, কি হয়? তোমাদের এই পুরো ফ্রিজটা জুড়ে কিন্তু মরিচের ঘ্রাণ বেরোয়, তাই না? এটা কি ব্যাপনের কারণে হয়। কারণ কি, ব্যাপন জিনিসটা হচ্ছে কি, দেখো, কোনো মাধ্যমে, মানে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম হতে পারে, কি কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। তার মানে কি, এই যে মনে করো কি বললাম একটু আগে, কাঁঠালের যে ঘ্রাণ, এটা কি বায়বীয় পদার্থের মাধ্যমে কিন্তু ঘ্রাণটা কি সুগন্ধ আমরা কি দেখতে পারতেছি? পারতেছি না, জাস্ট অনুভব করতে পারতেছি। এটা বাতাসের সাথে যাচ্ছে, তার মানে কি বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়তেছে। এমন তো না যে রুমের, মনে করো যদি বড় রুম হয় তখন কি হয়, রুমের সব জায়গায় কিন্তু সমানভাবে ঘ্রাণটা ছড়িয়ে থাকে। এই কারণে কি সমানভাবে ছড়িয়ে। আর স্বতঃস্ফূর্ত ভাবে মানে কি, তুমি কি ঘ্রাণকে কি আটকে রাখতে পারতেছো? কাটালে পারতেছো না। কিন্তু এই কারণে কি বলা হয়েছে, কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া কি বলে? ব্যাপন বলে। আর এখন দেখো, ব্যাপনের জিনিসটা কি হয়? ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। এখানে কি একটা বিষয় দেখো, এইটা খুব ভালো করে পড়বা। উচ্চ ঘনমাত্রার উচ্চ ঘনমাত্রার স্থান থেকে ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ব্যাপনের সংজ্ঞা কি, তোমরা কি বলবা? ব্যাপন প্রক্রিয়া কি হয়? কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া কি বলে? ব্যাপন বলে। এখন দেখো, তুমি যখন কাঁঠাল রাখতেছো, মনে করে আমি একটা ঘর আঁকলাম, যদি অত সুন্দর আমি আঁকতে পারি না, মনে করে এসে তোমাদের ঘর, এইখানে একটা কাঁঠাল আছে, এখানে একটা কাঁঠাল আছে। এখন কাঁঠালের ঘ্রাণটা জেনারেলি থাকার কথা কি এইটুকু জায়গা জুড়ে থাকার কথা না, কিন্তু দেখা যায় তুমি যদি এইখানে দাঁড়াও এখানেও কিন্তু ঘ্রাণটা পাচ্ছ। কারণ কি, এই যে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই যে ঘ্রাণটা। কারণ কি, এইখানে কোনো রকম ঘ্রাণ ছিল না, এখানে কোনো রকম ঘ্রাণ ছিল না, এখানে ছিল যেহেতু কোনো রকম ঘ্রাণ ছিল না, তার মানে এটা কি নিম্ন ঘনমাত্রা। এবার কি হচ্ছে, এই যে কাঁঠালের এই এরিয়াটুকু প্রচুর ঘ্রাণ না, যার কারণে কি এটা উচ্চ ঘনমাত্রা। এইখান থেকে এইদিকে যাচ্ছে কেন? কারণ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার দিকে, উচ্চ ঘনমাত্রা থেকে ঘন মাত্রা থেকে কোন দিকে? নিম্ন ঘনমাত্রার দিকে, ঘনমাত্রার দিকে, এইটুকু মনে রাখবা। দেখো, এবার তোমাদের যেমন দিয়ে একটা কথা বলা আছে, যেমন কি দেখো, ঘরের এক কোণে কোনো একটি সুগন্ধের শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে। তুমি একটা পারফিউম কি করলে, পারফিউমের আহ মুটকিটা তুমি খুলে রাখলে, তারপরে কি সারা ঘরে কিন্তু এর ঘ্রাণটা কিন্তু ছড়িয়ে পড়ে। এটা কেন হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দেখ, এবার এইখানে খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো লেখা, যেটা তোমার পরবর্তী লাইফে লাগবে, তোমার কলেজ লাইফে লাগবে। দেখো, যে পদার্থে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে, সরি, এখানে ছড়িয়ে পড়তে কম সময় লাগে তার ব্যাপন হার বেশি। মানে কম সময় যার বেশি, কম সময় যার লাগবে তার ব্যাপন হারটা বেশি, আর যার বেশি সময় লাগবে তার ব্যাপন হারটা কম। মানে কি কি বলতে পারি আমরা, যার কম ছড়িয়ে পড়তে কম সময় লাগবে তার ব্যাপন হারটা বেশি, যার বেশি সময় লাগবে তার ব্যাপন হারটা কম। এখন এখন কথা আছে, যে পদার্থের আণবিক ভর বেশি সে পদার্থের ব্যাপন হার কম।
মানে মনে করো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4। এখন আণবিক ভর বেশি কার, হিলিয়ামের না? তার মানে কি এর ব্যবহারটা কম হবে, হাইড্রোজেনের ব্যবহার বেশি হবে। এই বিষয়গুলো তোমরা ষষ্ঠ চ্যাপ্টার, মানে এখানে তোমার ষষ্ঠ অধ্যায় যেটা আছে, এইখানে খুব ভালোভাবে বিস্তারিত ব্যাখ্যা করা আছে যে আণবিক ভর নিয়ে। তোমরা জাস্ট এখান থেকে এইটুকু জানো যে যে পদার্থের আণবিক ভর বেশি সে পদার্থের ব্যবহার কম। এখন দেখো তোমাদের কিছু একক কাজ আছে, এই একক কাজগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো নিজেরা পড়ে। আমি তোমাদের just এখানে কি হচ্ছে আমি তোমাদের এটা বলি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে, যেটার বর্ণ কি থাকে, জেনারেলি গোলাপি থাকে। এটা কি করা হয়েছে, একটা পাত্রে রাখা হয়েছে, দেখো এই যে পাত্রের ভিতর পানির ভিতর রাখা হয়েছে। তখন কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেতটা কিন্তু দেখো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। কে মানে হচ্ছে পটাশিয়াম, এম এন মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, ও মানে অক্সিজেন। টোটাল একসাথে পড়া হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখন কি হচ্ছে দেখো, কিন্তু পানির দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু দানা, এই দানাগুলো কি আছে, কঠিন অবস্থায় আছে। তুমি যখন এই যে এই টেস্ট টিউবে রাখতেছো, তারপর কি হচ্ছে দেখো, রাখার পরে আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, কালারটা ছড়িয়ে পড়তেছে। যেমন তুমি এটার সাথে তুলনা করতে পারো টি ব্যাগের কথা। মনে করো তুমি যখন একটা মগে চা খাবা, টি ব্যাগ নিচ্ছ, টি ব্যাগ নিচ্ছ, তখন কি হয়? প্রথমে কিন্তু পানিটা পানির কালারে থাকে, তারপর কি আস্তে আস্তে কি হয়, কালারটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এখানে সেম জিনিসটা হচ্ছে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে ছিল, তারপর কি আস্তে আস্তে কালারটা ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। তারপরে আলটিমেটলি কি হচ্ছে, চা যেমন পুরো লাল হয়ে যায়, এখানে পুরো গোলাপি হয়ে যাচ্ছে। এখন জিনিসটা হচ্ছে দেখো, এই জিনিসটা সম্পূর্ণভাবে সংগঠিত হচ্ছে কিসের মাধ্যমে, ব্যাপনের মাধ্যমে। কারণ কি, প্রথমে পানির যে ঘনমাত্রা ছিল এটা কিন্তু কম ছিল, আর চায়ের ঘনমাত্রা ছিল কিন্তু বেশি। তখন কি হচ্ছে, উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা থেকে ধাবিত হয়েছে। যার কারণে কি হচ্ছে, এখানে গো- মানে গাঢ় যে দানাগুলো ছিল, দানাগুলো পুরো পানিটাকে গোলাপি করে ফেলতেছে। এটা হচ্ছে বিষয়। দেখো, কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম হয়, তবে তাপ প্রয়োগ করা হলে ব্যাপন হার বৃদ্ধি পায়। এখন বিষয়টা হচ্ছে কি, তুমি যখন টি ব্যাগ রাখবা, ঠান্ডা পানিতে টি ব্যাগ রাখলে দেখবা যে তোমার কালারটা কিন্তু খুব বেশি গাঢ় লাল হচ্ছে না। কিন্তু তুমি যদি গরম পানিতে যাও, যত বেশি গরম পানিতে দিবা, তখন কি হবে, কালারটা আরো বেশি গাঢ় হবে। যার কারণে কি দেখো, কি বলতে পারি, কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম হয়, তবে তাপ প্রয়োগ করা হলে ব্যাপন হার বৃদ্ধি পায়। মানে কি, তুমি যত বেশি তাপ দেবা তত বেশি কি হবে, কালার হবে। এটা হচ্ছে বিষয়। তোমরা এই কাজগুলো একটু নিজেরা পড়ো, কারণ না পড়লে তোমরা বুঝতে পারবে না বিষয়গুলো। তোমরা ভালোভাবে জানা লাগবে আমাদের সবকিছু, মানে বিস্তারিত যত বেশি ডিটেলস জানবা তত বেশি তোমাদের লাভ, পরবর্তী ক্লাসের জন্য লাভ দিবে। অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, এসএসসি পরীক্ষা সবকিছুতে খুব হেল্প করবে এই বিষয়গুলো। তারপরে দেখো আর একটা এক্সাম্পল আছে এখানে হচ্ছে, আগে আমরা পড়ছি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে, এখন পড়বো কি নিয়ে, এখন পড়ছে নীল নিয়ে। তুমি এই যে তোমরা অনেকে নীল ইউজ করো, চমক ইউজ করো সাদা কাপড় পরিষ্কার করতে, তখন কি করো, এই যে এক বালতি পানির ভিতর কি করো, দুই এক ফোঁটা নীল চমক দাও। তখন কি হয়, ফার্স্ট অফ অল আস্তে আস্তে এরা গলতে শুরু করে, এক পর্যায়ে কি দেখা যায়, পুরো জিনিসটা নীল হয়ে যায়। এখন এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে। মানে তুমি দুই পাশে একটা পরীক্ষা করলে, একটা পাত্রে কি করলে, এই যে নীল রং ঢাললে, আরেকটা পাত্রে টি ব্যাগ রাখলে, টি ব্যাগ, সরি টি ব্যাগ, এখন কোনটায় বেশি কালার হবে আগে বলো তো? নীল রঙের কালার হবে। কারণ কি, ওই যে নীল রং, রংটা কি ছিল দেখো, তরল অবস্থায় ছিল। এখানে বিষয়টা হচ্ছে কি, যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি। আবার এখানে কথা আছে কি, তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি, মানে তরলের সাথে তরল খুব তাড়াতাড়ি মিশে কঠিনের চেয়ে, এটা বোঝাতে চেয়েছে। তার মানে কি বুঝলাম, কঠিনের চেয়ে তরল হচ্ছে বেশি তাড়াতাড়ি ব্যাপিত হয়। তারপরে কি, তরল হচ্ছে কি হয়, বায়বীয় পদার্থটাও খুব তাড়াতাড়ি ব্যাপিত হয়, এটা এখানে বোঝাতে চেয়েছি। তারপর দেখো দুটি গ্যাসের ব্যাপন হার। আমরা প্রথমে কি দেখলাম, এখানে আমাদের 1 নম্বর পরীক্ষা ছিল কঠিন কঠিন পদার্থ এবং তরল পদার্থ। আর 2 নম্বর পরীক্ষা কি ছিল, তরলের সাথে তরল, তরল প্লাস তরল। আর এইখানে আছে কি, এইখানে আছে দুইটা গ্যাসের পরীক্ষা। এখন গ্যাস দুইটা কি কি দেখো, এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সবাই জানো, আমাদের এটা পাকস্থলীতে থাকে, যেটা আমাদের খাবার হজমে সাহায্য করে। আরেকটা কি, অ্যামোনিয়াম অক্সাইড। এটা একটা ক্ষার, তোমরা এটুকু জানো আপাতত, এটা একটা ক্ষার। এখন তুমি যদি এই যে একটা কাঁচ নলে রাখলে, এক সাইডে রাখলে এইচসিএল এবং আরেক সাইডে রাখলে কি, অ্যামোনিয়াম অক্সাইড। এখন এই দুইটাকে যদি তুমি দুই সাইডে রাখো, তখন এরা কিন্তু বিক্রিয়া করবে। বিক্রিয়াটা কেমন করবে, তোমাদের বিক্রিয়াটা দেখাই। এইচসিএল আর অ্যামোনিয়াম অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি। কি উৎপন্ন করবে,
অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি। এখানে কি এটা হচ্ছে অ্যাসিড, এগুলো তোমরা ষষ্ঠ অধ্যায় শিখতে পারো, আমি তোমাদের এখন একটু বলি। অ্যাসিড, HCl কি অ্যাসিড, অ্যামোনিয়াম অক্সাইডটা কি ক্ষার। অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় লবণ প্লাস পানি। এখন দেখো এখানেও সেম ভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি লবণ, এটা কিন্তু খাবার লবণ না, খাবার লবণের সংকেত ছিল কি NaCl, এটা এমনি লবণ। আর H2O টা কি পানি। এখন এই যে যে বিক্রিয়া করতেছে, এখন বিক্রিয়া করতে গেলে কি হচ্ছে, আমরা জেনারেল সেন্সে তুমি যদি কখনো কেমিস্ট্রি না পড়ো সেক্ষেত্রে কি বলবা, বিক্রিয়া করলে HCl আর অ্যামোনিয়াম অক্সাইড বিক্রিয়া বিক্রিয়া করে মাঝখানে একটা জায়গায় বিক্রিয়া করবে, কিন্তু বাস্তবে এটা মাঝখানে বিক্রিয়া করবে না, এটা বিক্রিয়া করবে HCl এর দিকে। HCl এর দিকে, কারণ কি এখানে হচ্ছে ব্যাপন হারের একটা বিষয় আছে, কে আগে ব্যাপিত হবে, HCl আগে ব্যাপিত হবে নাকি অ্যামোনিয়াম অক্সাইড, সরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগে ব্যাপিত হবে, এটা হচ্ছে বিষয়। এখন এটা বুঝতে গেলে আমি একটু কি বললাম, যার, আমি এখানে লিখে নিই, যার আণবিক ভর বেশি সে দেরিতে ব্যাপিত হবে, দেরিতে ব্যাপিত হবে বা ব্যাপন হার কম, ব্যাপিত হবে বা ব্যাপন হার কম, ব্যাপন হার, এখানে লিখতেছি আমি, ব্যাপন হার কম। এখন এখানে HCl এর ব্যাপন হার কম নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার কম, এটা আমাদের দেখা লাগবে। এখন HCl এর আণবিক ভর কত, এটা আমরা একটু বের করি, দেখো HCl। এখন HCl এ কি কি আছে, হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, আর ক্লোরিন, ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5, তাহলে কত হচ্ছে টোটাল 36.5। এটা তো আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখবো, আমি তোমাদের এখানে একটু জাস্ট বেসিক আইডিয়াটা দিচ্ছি। তারপরে এখানে কি আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে আছে কি নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না। এখন নাইট্রোজেনের জন্য হচ্ছে কত 14, হাইড্রোজেন হচ্ছে 1, এখন হাইড্রোজেন কয়টা আছে, 4, 4টা আছে না, এখানে 4 কে 4। আর অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16, আবার হাইড্রোজেন মানে একটা, তাহলে টোটাল কত হয় বলো, টোটাল হচ্ছে 14 আর 16 করলে কত, 30 আর প্লাস 35। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 35 এর আণবিক ভর, আর এটা কত 36.5। তাহলে কোনটার ব্যাপন হার বেশি বলো, অবশ্যই যেটার কম আণবিক ভর সেটার ব্যাপন হার বেশি, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই কারণে কি এটা এই সেলের দিকে আগে আগে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তার মানে আমরা কি বলতে পারি, HCl এর ব্যাপন হার বেশি নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি, অবশ্যই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি। এখন তোমাদের দেখো এখানে কিছু জিনিস দেওয়া আছে কি, হাইড্রোজেন H2, H2, এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, জেনারেলি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, যেহেতু এখানে 2 আছে তার মানে আণবিক ভর 2 হবে। হিলিয়ামের আণবিক ভর কত, 4, নাইট্রোজেন 2 মানে N2, N2 মানে কি নাইট্রোজেন কয়টা আছে, দুইটা, এখানে আণবিক ভর 28। O2, O2 বলতে কি বোঝাচ্ছে 32, কারণ অক্সিজেন কয়টা আছে, দুইটা, 16 × 2 করলে 32 হয়, এটা হচ্ছে বিষয়। তোমরা ষষ্ঠ চ্যাপ্টারে জানবা, তোমরা আপাতত এরকম মুখস্থ টাইপের রাখতে পারো। কার্বন ডাইঅক্সাইড কত, 44। তাহলে বলো তো এখানে হাইড্রোজেনের ব্যাপন হার বেশি নাকি কার্বন ডাইঅক্সাইডের, অবশ্যই হাইড্রোজেনের ব্যাপন হার বেশি, কারণ কি এর আণবিক ভর কম। এটা হচ্ছে বিষয়, তোমরা এখানে দেখো লেখা আছে, তোমরা একটু পড়ে নিও, বুঝবা। তারপরে টপিকে যাই আমরা, 2.4, যেটা কি নিঃসরণ। এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট টপিক। এখন নিঃসরণের সংজ্ঞাটা খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের এক্সামে আসে, SSC তে প্রচুর আসে। এটুকু মুখস্থ করবা কি, সরু ছিদ্রপথে, নট বড়, এটা কি সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে, নিঃসরণ বলে। কার, গ্যাসের। ব্যাপনে কি ছিল, তরল কঠিন সব গ্যাস সবগুলোই ছিল, কিন্তু এখানে কি আছে, অনলি গ্যাস। যেমন কি বলতে পারি, সরু চিত্রপথে উচ্চচাপ থেকে কোনো গ্যাসের নিম্নচাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে, নিঃসরণ বলে। এখন একটা সুন্দর একটা এক্সাম্পল আছে, আমরা সেটা দেখি, সেটা কি, একটি বেলুনকে ফু দিয়ে ফোলানো হলো, বেলুনকে কি হলো, মনে করো একটা বেলুন আছে, এই যে বড় করে ফেললাম, ফু দিয়ে ফোলানো হলো, এর উপরে যদি তুমি একটা টেপ লাগাও, স্কচ টেপ লাগাও, কস টেপ লাগাও, তখন কি হবে, এই যে টেপের উপর যদি তুমি একটা পিন দিয়ে ফুটো করো, তখন কি হবে, বেলুনটা কিন্তু একবার ফেটে যাবে না। তুমি যদি টেপ লাগিয়ে এটাকে ফুটো করো, তাহলে দেখা যাবে এটা কিন্তু ফাটবে না, জাস্ট তোমার কি হবে, বাতাসগুলো বের হয়ে যাবে। কিন্তু যেখানে তোমার এই যে টেপটা লাগানো না, সেখানে কি হবে, সেখানে টুপ করে ফেটে যাবে। এটা হচ্ছে বিষয়, দেখো কি আছে এখানে, আলপিন দিয়ে কস্টেপের উপরে বেলুনটি সরু একটু ছিদ্র করো, দেখবে বেলুনের ভিতর থেকে সমস্ত বাতাস সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে আসতেছে। এবার দেখো এখানে বিষয়টা কেন বের হয়ে আসতেছে, কারণ কি বেলুনের ভিতরে তোমার চাপ ছিল, বাতাসের চাপটা বেশি ছিল, যার কারণে বের হয়ে আসতেছে। এটা আর কিন্তু বাইরের চাপটা কম ছিল, এই কারণে বের হয়ে আসতেছে। তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি,
উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হচ্ছে। বেলুনের ভিতরে কি ছিল, প্রচুর বেশি চাপ ছিল, আর বাইরে কি ছিল, কম ছিল। এই কারণে কি হচ্ছে, ভিতর থেকে বাইরের দিকে গ্যাসটা চলে আসতেছে। তাই উচ্চ চাপের প্রভাবে ছিদ্র পথ পাওয়ার সাথে সাথে বেলুনের বাতাস নিঃসরণের দিকে ধাবিত হয়েছে। এটাই মূলত নিঃসরণ। তার মানে কি, তোমাকে যদি কখনো বেলুনের এক্সাম্পল দেয়, তার মানে এটা কি নিঃসরণের এক্সাম্পল। এক্ষেত্রে তাপ প্রদান করলে ব্যাপনের মতো নিঃসরণের হার বৃদ্ধি পায়। আমরা ব্যাপনে কি পেয়েছিলাম, তাপ প্রদান করলে কি হয়, ব্যাপনের হারটাই বৃদ্ধি পায়, সেম ভাবে নিঃসরণের হারও বৃদ্ধি পায়। এখন দেখো, এখন আমরা সবাই জানি যে যানবাহনের জ্বালানি হিসেবে কি ব্যবহার করে, সিএনজি। কি ইউজ করায়, সিএনজি। সিএনজির ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করি। এটি মূলত কি হয়, উচ্চ চাপে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। সিএনজিটা কি, উচ্চ চাপে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে উচ্চ গতিতে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে, মানে খুব স্পিডে আসে। এখানেও নিঃসরণ ঘটে। তার মানে কি, এই যে সিএনজি চলে, এখানে কি ঘটে, নিঃসরণ ঘটে। তারপরে কি, বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করা হয়। এখানেও মূলত কি, দেখো বাসা বাড়িতে যে জ্বালানি হিসেবে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করা হয়, এখানে কি কি গ্যাস থাকে দেখো, প্রোপেন এবং বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করা হয়েছে। তার মানে কি বলতে পারি আমরা, সিলিন্ডারের গ্যাস, সিলিন্ডারের সিলিন্ডার কি থাকে, প্রোপেন এবং বিউটেন। এগুলো তোমরা তোমাদের জৈব জীবাশ্ম জ্বালানি নামে একটা চ্যাপ্টার আছে, এখানে শিখতে পারবা। আমি পরবর্তীতে আলোচনা করবো ডিটেলস নিয়ে। তোমরা জাস্ট এটুকু মনে রাখো কি, সিলিন্ডারে কি কি থাকে, প্রোপেন এবং বিউটেন। আর কি, যে যানবাহনে যে জ্বালানি গুলো ইউজ করি সেটা কি, সিএনজি। এবার দেখো, এখানে কি আছে, চুলা জ্বালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয়, তখন এটি গ্যাসে পরিণত হয়ে দ্রুত গতিতে বের হয়ে আসে, অর্থাৎ এখানেও নিঃসরণ ঘটে। এটা আমরা সবাই জানি। এখন আমরা প্রাকৃতিক কিছু ঘটনা আছে, ব্যাপন এবং নিঃসরণ, এগুলো কি সবকিছু কিন্তু প্রকৃতির ঘটনা। দেখো এদের ভিতর যে মূল পার্থক্য সেটা কি, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই। ব্যাপনে কি, ব্যাপনে কোনো রকম চাপের প্রভাব নেই। এটা কিন্তু খুব আসে যে ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য নির্ণয় করো, কি বলবা, ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণে অনলি কি, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে কি দেখো, রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি। আমরা যদি শুধু সিলিন্ডারের মুখ খুলে দেই এবং আগুন না ধরে, তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রের পথ দিয়ে কি হবে, গ্যাসটা বেরিয়ে আসবে। এক্ষেত্রে কি হবে, নিঃসরণ হবে। তারপরে কি, এই যে পুরো যে সিলিন্ডার থেকে যে গ্যাসটা বের হয়ে আসতেছে, তারপর কি হবে, এই গ্যাসটা পুরো রুমে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এখানে কি ঘটে, ব্যাপন ঘটে, তাই না? সুতরাং এক্ষেত্রে প্রথমে নিঃসরণ, তারপরে ব্যাপন ঘটে। এই জিনিসটা আসবে কিন্তু তোমাদের এক্সামে। কিভাবে আসবে, যে তোমাদের বলবে যে তুমি একটা রুমে আসো, ওই রুমে কি করছো, সিলিন্ডারটা মুখটা খুলে দিয়েছো, তাহলে এখানে কি কি প্রক্রিয়া ঘটবে, তুমি কি বলবা, প্রথমে ঘটে নিঃসরণ, তারপরে কি ব্যাপন। অবশ্যই কি ঘটে, প্রথমে নিঃসরণ তারপরে ব্যাপন। কারণ কি, প্রথমে নিঃসরণ ঘটার মাধ্যমে কি, গ্যাসগুলো কিন্তু বের হচ্ছে, তারপরে কি, তোমার সমস্ত রুমে ছড়িয়ে পড়তেছে। এই যে তুমি যে বডি স্প্রে গায়ে প্রতিনিয়ত করতেছো, প্রেস করতেছো, মানে গায়ে লাগাচ্ছ, এগুলো কি হয়, এখানেও কিন্তু প্রথমে নিঃসরণ ঘটে। কারণ কি, বডি স্প্রের মুখ থেকে কিন্তু আগে নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসগুলো বের হচ্ছে, তারপরে কি, ওই যে ঘ্রাণ গুলো কেন বাইরে ছড়িয়ে যাচ্ছে, ব্যাপনের মাধ্যমে। তার মানে আগে কি ঘটে, নিঃসরণ, তারপরে কি, ব্যাপন। এখন তোমাদের যে কোশ্চেনটা আসতে পারে কি, ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য, তোমরা এইটুকু মুখস্থ করবা। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব আছে এখান থেকে শুরু করে এই যে রান্নার কাজের আগ পর্যন্ত এটুকু মুখস্থ করবা। তো আজকে আমাদের পর্ব একে আমরা এটুকু নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট লেকচারে ইনশাল্লাহ সবকিছু শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।